So today we will start a new chapter, that is atomic structure. কেমিস্ট্রি মানেই তো স্ট্রাকচার, এই সমস্ত জিনিসই আমরা পড়ি। তো অ্যাটমের স্ট্রাকচার এবার আমরা জানি কি হয়। তো একদম শুরুতে আমরা ক্লাস 7-এও যখন পড়েছি, মনে করে দেয় কিছু জিনিস ছিল বেসিক ইনফরমেশন, লাইক হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু সেড অ্যাবাউট অ্যাটম। একদম প্রথম যে অ্যাটম মানে কি, একদম ধর আলটিমেট, আলটিমেট অফ এনি সাবস্টেন্স, সেটার কথা বলেছিল। প্রথম কে বলেছিল এটা? গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল। তারও আগে, এই তো আমাদের সমস্যা আমাদের। মহারিষি কানাদ। Yes, Conrad. Okay, Maharishi Conrad. He was an Indian philosopher. He was the first person who said about atom. ঠিক আছে, কণাদ, কণা কথাটার মানে হচ্ছে সব থেকে ছোট যে কণা। তো কণাদের নাম থেকে সেই কণা, এই যে কথাটা এসেছে। So he is Maharishi Conrad who said about this atoms. But he termed this as Parmanu. এটা কিন্তু মনে রাখবে, এটা থেকে কিন্তু কোয়েশ্চেনও আসে, মানে জানার জন্য ভালো, অ্যান্ড এক্সাম পার্সপেক্টিভ থেকেও এটা ইম্পর্টেন্ট যে পারমাণু, দিস টার্ম ওয়াজ ফার্স্ট টাইম ইট ওয়াজ কয়েন্ড বাই মহারিষি কণাদ। তো উনি বলেছিলেন যে এমন একটা জিনিস যেটা কিনা সব থেকে ছোট, একটা কোনো ম্যাটারের সব থেকে যে ছোট পার্ট, আলটিমেট, সেটা হচ্ছে কি অ্যাটম। এরপরে যেরকম ডেমোক্রিটাসের কথা আমরা জানি, সো ইয়েস, গ্রিক ফিলোসফার, হি this person Democritus, he also said about atom that it is an indivisible part, because atomos এই কথাটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। গুড ইভিনিং উপাসনা। তাহলে আমরা সবেই শুরু করেছি। ওকে, তো এখানে দেয় গ্রিক ফিলোসফার কনাদ, উনিও কি বলছে, সরি, গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস, হি টার্ম দিস অ্যাজ অ্যাটমস। অ্যাটমস মানে কি? ইনডিভিজিবল। সো এটাও কোয়েশ্চেন আসে যে দিস atom word was derived from which Greek word? So the word is atomos. And atomos কথাটার মানে কি? মানে হচ্ছে ইনডিভিজিবল। ওকে, তারপরে অবশ্যই আসছে আমাদের যেটা মোস্ট ফেমাস পারসন, দ্যাট ইজ ডাল্টন। Dalton also said the same thing, that atoms are the basic unit of any matter. It carries all the properties of any substance, of any material. আচ্ছা উপাসনা, আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. ঠিক আছে, ভিডিওটা অন করো। তো ডাল্টনের কথা আসলো। নাও ডাল্টনস অ্যাটমিক থিওরি ইজ দ্য ম্যাম, আজকে একটু ভিডিওটা আমি অফ রাখতে পারি? অসুবিধা থাকলে রাখো, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, মন দিয়ে পড়াটা শোনো। ওকে ম্যাম। তো ডাল্টনের যেটা হচ্ছে, ডাল্টনের অ্যাটমিক থিওরি দেখবি সব থেকে ফেমাস। তার রিজন হচ্ছে ডাল্টন শুধু একটা অ্যাটম নিয়ে কাজ করেনি, অনেকগুলো অ্যাটমকে নিয়ে কাজ করেছিল। and not only that, he presented this thing, or he represented this thing in a better way, in a more scientific way. তার জন্য কিন্তু ডাল্টনের যে অ্যাটমিক থিওরি, সেটা বাকিদের থেকে বেশি ফেমাস হয়ে গেছে। তো রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু জানলে হবে না, তার সাথে সাথে জিনিসটাকে কিন্তু রিপ্রেজেন্টও করতে হবে। এবার আসছে সেই ডাল্টনের অ্যাটমিক থিওরি, যেটা আমরা ক্লাস 7-এও পড়েছি, 8-এও পড়বো, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে এখনো কোয়েশ্চেন আসে। যদিও একটা কথা বলি, যে ডাল্টনের অ্যাটমিক থিওরির বেশিরভাগ পস্টুলেট ধরা হয় এখন, যেটা আমাদের কিন্তু মানে these are there are limitations, these are not accepted right now, but still we have to memorize this, because this was the first thing that we got to know about atomic theory in a scientific way. So the first thing, elements are made up of tiny particles called atom. প্রত্যেকটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে ডাল্টনস এর অ্যাটমিক থিওরি থেকে। So particles, any substance, it is made up of tiny particles. Any element is made up of tiny particles. যেমন ধর আমি যদি তোকে একটা কি দিই, একটা ধর গোল্ড দিলাম, বিশাল বড় একটা গোল্ড বার দিয়েছি, ঠিক আছে, সবাইকে বলবি সঙ্গে তো আমি বিশাল বড় গোল্ড বার। তো এই গোল্ড বারের মধ্যে সব থেকে যে ছোট অ্যাটমটা, সেটাও কিন্তু গোল্ড। তাহলে এরকম প্রচুর প্রচুর অ্যাটম নিয়ে একটা গোল্ডের একটা বড় একটা এলিমেন্ট তৈরি হচ্ছে, একটা বড় সাবস্টেন্স কিছু তৈরি হচ্ছে। and all atoms of a given element are identical. মানে ধর তোর কাছে আমি উপাসনাকে দুটো দিলাম, ঐশানীকে দুটো দিলাম, সুচিস্মিতাকে দুটো দিলাম, আর আমি নিজেও দুটো করে অ্যাটম নিই।
বলছে যে প্রত্যেকটা অ্যাটম নাকি সেম হবে, কোনো চেঞ্জ নেই তাদের মধ্যে, এভরি অ্যাটম উইল বি আইডেন্টিক্যাল। And number 3 কি, the atoms of a given element are different from those of any other element. মানে ধর আমি নিয়েছি হাইড্রোজেনের একটা অ্যাটম, ঐশানীকে দিলাম কার্বনের অ্যাটম, উপাসনাকে দিলাম আমি নাইট্রোজেনের অ্যাটম, সুচিস্মিতাকে দিলাম ফসফরাসের অ্যাটম। বলছে এই যদি চারটে দিই, মানে ডিফারেন্ট যদি দিই, তাহলে সব কিছু ডিফারেন্ট, তাদের মধ্যে কোনোটাই নাকি সেম, মানে সেম অ্যাটমে সবকিছু সেম, ডিফারেন্ট অ্যাটমে সবকিছু ডিফারেন্ট, এটা ডাল্টন বলেছিল। Fourth point, atoms of one element can combine with atoms of other elements to form compounds. ঠিক কথা, এটা এখনো অব্দি ঠিক ধরা হয়। ধর একটা কার্বন আর একটা অক্সিজেন, দুটো এলিমেন্টের দুটো অ্যাটম কম্বাইন করে আমরা জানি দে ক্যান মেক কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এরকম তৈরি করতে পারে। And a given compound always has the same relative numbers of the atoms, এটাও ঠিক কথা। তো ডাল্টনের এই পস্টুলেটটা কিন্তু এখন অব্দি ঠিক, যে atoms they combine in a simple ratio, actually not always in a simple ratio, they combine in a ratio and they always maintain that ratio. আরেকটা কি, number 5, atoms are indivisible in any chemical process, that is atom cannot be created or destroyed, it can simply be changed from one to another. এটা আমরা জানি এখন ভুল, এর মধ্যে থেকে সবগুলোই দেখবো অ্যাকচুয়ালি ভুল। ডাল্টনের এত পস্টুলেটস এর মধ্যে মেইন যেটা ঠিক এখনো ধরা হয়, that is number 1, that substances are made up of these tiny particles known as atom. আরেকটা কথা অ্যাটম ডাল্টন বলেছিল which is not mentioned here, that is atoms do take part in chemical reactions. এটা কিন্তু ডাল্টন বলেছিল, and which is till now we know that that is a true statement, that atoms take part in chemical reaction, not the molecules. ঠিক আছে, এটাও কিন্তু বলেছিল, so you can also add this one, you'll definitely find this in book. আর কি, যে সেম এলিমেন্ট হলে সবকিছু সেম হবে, ডিফারেন্ট এলিমেন্ট হলে সবকিছু ডিফারেন্ট হবে, সবসময় ওরা একটা রেশিও মেনটেন করবে, এন্ড রেশিওটা বলছে কি সিম্পলেস্ট হবে, বাট রেশিও কিন্তু সবসময় সিম্পলেস্ট হয় না, সেটাও আমরা দেখবো। আর ফিফথ পয়েন্ট বলছে অ্যাটমস আর ইনডিভিজিবল, দ্যাট মিনস উই ক্যানট ডিভাইড এনি অ্যাটম, তবে এটার লিমিটেশনস আছে, সেটা আবার আমরা দেখব। এটা প্রত্যেকে বুঝতে পেরেছো ডাল্টনের থিওরি গুলো? Yes, ma'am. ঠিক আছে, এটা কিন্তু বাবু বই থেকে পড়তে হবে, থিওরি গুলোকে বোঝার পরে মেমোরাইজ করতে হবে, বিকজ এখনো কেন জানি না ডিরেক্টলি এখান থেকে কোয়েশ্চেন আসে, যে রাইট ডাউন ডাল্টনস অ্যাটমিক থিওরি। হলো? আচ্ছা, এই জিনিসগুলো অলরেডি আমরা পড়েছি, তাও আমি স্লাইডে একবার দিয়ে রেখেছি, যাতে তোরা যখন পড়িস যদি দরকার হয় একবার রেফার করতে পারিস, হোয়াট ইজ এলিমেন্ট, হোয়াট ইজ অ্যাটম, হোয়াট ইজ কম্পাউন্ড, এই জিনিসগুলো। তো আমি জাস্ট একবার ছোট্ট করে জিজ্ঞেস করে নিলেই বুঝতে পারবো তোদের, বা আমি একবার ছোট করে বলে দিই। ধর আমি এখানে লিখছি H. H means what? H means hydrogen atom. H is also an element, and the smallest part of this element is the atom. So H is hydrogen atom. আচ্ছা, কম্পাউন্ডের একটা এক্সাম্পল আমাকে ঐশানী দাও। H2O. H2O, একদম ঠিক কথা। So H2 is an example of compound. Molecule, is H2 an molecule or not? Ma'am, please repeat. Is H2O a molecule or not? Yes, ma'am, a molecule of a compound. Very good. So H2O কিন্তু molecule, ঠিক আছে? So molecule can be of two types. Molecule that এখানে লেখা রয়েছে, this is the smallest part of any compound or element. মানে কি, of any compound মানে ধর H2 এটা একটা compound, তো এটাও একটা molecule। আবার এলিমেন্ট হচ্ছে কেমন, ধর আমি লিখলাম N2, nitrogen gas. So N2, where same atom is being repeated, that is known as molecule of element, because only one element can be found here. Whereas H2O, here this is a molecule, but we can find different elements. So that is a molecule of compound.
তো এই জিনিসগুলো যেগুলো আমরা অলরেডি ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি চ্যাপ্টারে পড়েছি, হোয়াট ইজ অ্যাটম, হোয়াট ইজ এলিমেন্ট, হোয়াট ইজ মলিকিউল, হোয়াট ইজ কম্পাউন্ড, মলিকিউল অফ কম্পাউন্ড, মলিকিউল অফ এলিমেন্ট, এই জিনিসগুলো কিন্তু মানে আরেকবার করে যদি ভুলে গিয়ে থাকো, ভুলে যাওয়া ঠিক নয়, যদি মনে না পড়ে ভুলে যাও, একবার কিন্তু রিভিশন করবে, ঠিক আছে? তো আই হোপ এটা মনে আছে। নেক্সট এবারে আমরা দেখবো কি এটা লিমিটেশনস। ডাল্টন যা যা বলেছিল অনেক লিমিটেশনস, তার মধ্যে প্রথমটাই দেখ, সবাই আমরা জানি যে ডাল্টনস অ্যাটমিক থিওরি বলছে atoms are indivisible, but this is not truth. We know that atoms can be divided, and that is why now we study about subatomic particles. So electrons, protons, neutrons, and not only that, এখন বোধহয় মানে 200-র উপরে আছে যেগুলো subatomic particles আছে, প্রচুর subatomic particles আছে। These are main fundamental subatomic particles যেগুলোকে নিয়ে আমরা এখনো বেশি পড়ছি। So that is a limitation. Limitations থাকে, drawbacks এরকম ভাবে বলা। নাম্বার 2 কি বলছে দেখ, রেড কালারে ডাল্টনের থিওরিটা লেখা রয়েছে। ডাল্টন বলছে যে all atoms of an element have identical mass and density. Mass, density, তাছাড়াও আরেকটা কথা যে every property of an element will be identical, that will be same. But now we can look into isotopes. যেমন ধর হাইড্রোজেনের 3টে আইসোটোপ, 1H1, this is protium, 1H2 is deuterium, and 1H3 is tritium or tritium. তিনটেই কিন্তু সেম এলিমেন্ট হাইড্রোজেন, but they have different mass numbers. So if Dalton's atomic theory is correct, then every element, every atom of this element hydrogen should be same in all aspects. But it is not same. They have different mass numbers. That means they have different number of neutrons. Right? যদি আমরা আবার পড়বো what is mass number, but now as আমরা already পড়েছি, so you know that mass numbers means number of protons plus neutrons. তাহলে এটা একটা drawback হলো। Third point বলছে কি, Dalton said atoms of different elements are completely different, মানে ওদের কিচ্ছু সেম হবে। But there we can talk about isobars. Isobars এর তিনটে এক্সাম্পল নিয়েছে এখানে, আর্গন, potassium and calcium. Argon, potassium and calcium, they are different atoms because they have different proton numbers, different atomic numbers, but their mass numbers are same, 40 40 40। এবারে এখানে একটা কথা বলা, এখানে কিন্তু যদি দেখিস ক্যালসিয়ামের যেটা, সেটা অ্যাকচুয়ালি ওর ন্যাচারাল আইসোটোপটাকে নেওয়া হচ্ছে। পটাশিয়াম এন্ড আর্গন এর যেটা 40 লেখা রয়েছে, ওটা অ্যাকচুয়ালি ওদের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। পটাশিয়াম কিন্তু ন্যাচারালি ওটা 19K 30 38 or 39 এরকম হয়, নট 40, ঠিক আছে? সো আর্গনের মাথাতেও 40, পটাশিয়ামের মাথাতেও 40, এটা কি করে হচ্ছে? বিকজ দে আর আইসোটোপস। মানে পটাশিয়ামের ন্যাচারাল আইসোটোপটাকে না নিয়ে আমি ওটা একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপের সঙ্গে কম্পেয়ার করি। ওকে, তাহলে এটা আমরা সেম পাবো। এটা প্রত্যেকে বুঝতে পেরেছো এই অবধি? এটা একবার বুঝিয়ে দিন। কোনটা? এই ম্যাম এই নীল রঙের যেটা করা আছে। আচ্ছা, নীল রঙেরটা তোর আইসোবারের এক্সাম্পল রয়েছে। আইসোবার মানে হচ্ছে সেম নাম্বার অফ সেম মাস নাম্বার থাকবে, প্রোটন নাম্বার ডিফারেন্ট হচ্ছে, দ্যাট মিনস ডিফারেন্ট অ্যাটমস হবে, ডিফারেন্ট এলিমেন্টস হবে, কিন্তু ওদের মাস নাম্বারটা সেম। রাইট? এখানে এক্সাম্পলে নেওয়া হয়েছে কি কি, আর্গন, পটাশিয়াম এন্ড ক্যালসিয়াম, তিনটে অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, সো এলিমেন্ট গুলো ডিফারেন্ট আছে, কিন্তু ওদের মাস নাম্বারটা সেম রয়েছে। তো ডাল্টন বলেছিল যে যদি ডিফারেন্ট এলিমেন্ট হয় তাহলে ওদের সবকিছু ডিফারেন্ট হবে, বাট সেটা তো হচ্ছে না, এখানে মাস নাম্বারটা তো সেম থাকছে। তার মানে ডাল্টনের এই যে পশ্চাৎটা, সেটা একটা লিমিটেশন। বুঝতে পেরেছো? আর লাস্টে যেটা বলছিলাম যে দেখ তিনটেরই মাথায় মাস নাম্বার 40 লেখা রয়েছে, সো বেসিক্যালি এই যে 40 মাস নাম্বার, ফর ক্যালসিয়াম ইট ইজ আ ন্যাচারাল আইসোটোপ, পটাশিয়াম আর আর্গনের জন্য যেটা লেখা রয়েছে মাস নাম্বার, সেটা ওদের রেডিও অ্যাক্টিভ আইসোটোপের জন্য লেখা রয়েছে। মানে
আইসোটোপ মানে কি, ধর একটাই এলিমেন্ট ডিফারেন্ট ফর্মে থাকতে পারে তো নেচারে, সেটাই কিন্তু আমরা আইসোটোপ বলি। ধর কার্বনের C12 আইসোটোপও আছে যেটা ন্যাচারাল আইসোটোপ, আবার C14 আইসোটোপও রয়েছে। তো সেরকমই আর্গনেরও ধর একটা 40 এর আইসোটোপ রয়েছে, 18 আর্গন 40, আবার 18 আর্গন 38, এরকম আইসোটোপও হয়। ঠিক আছে, সেটা আমরা কম্পেয়ার করেছি। লাস্ট পয়েন্ট কি, ডাল্টন বলেছিল যে সবসময় যখন কম্বাইন করবে, when the atoms will be combining to form a compound, they will always combine in a simple ratio, in a whole number ratio. whole number মানে কি, ধর 1 2 3 এরকমই হবে, কখনো ফ্র্যাকশন হতে পারে না, বাট ফ্র্যাকশন হতে পারে। অর্গানিক কম্পাউন্ডস এর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। হলো, আরেকটাও লিমিটেশনস আছে, যেমন ডাল্টন বলেছিল যে অ্যাটমস ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, এইটুকু ডাল্টন বলেছে। Now we know that atoms cannot be created or destroyed in chemical reactions. ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশনে অ্যাটমকে আমরা ক্রিয়েট করতে পারছি না, কিন্তু রেডিও অ্যাক্টিভ রিয়াকশন মানে নিউক্লিয়ার রিয়াকশন যখন তোরা করবি, দেখবি সেখানে কিন্তু নতুন অ্যাটম তৈরি করা যায়। ওকে, সো দিস আর ডিফারেন্ট লিমিটেশনস। বুঝতে পেরেছো এই অবধি প্রত্যেকে? Yes, ma'am. Yes, ma'am. ওকে, চলো নেক্সট এবারে দেখি। নেক্সট হচ্ছে তাহলে, নাও উই নো দ্যাট অ্যাটমস ডু হ্যাভ সাম সাবঅ্যাটমিক পার্টিকলস। তিনটে মেইন যে ফান্ডামেন্টাল আমাদের সাবঅ্যাটমিক পার্টিকলস, অ্যাকচুয়ালি তিনটেই এখান থেকে ফান্ডামেন্টাল নয়, মেইনলি এখন রাইট নাও যেটা ধরা হয় যে অনলি ইলেকট্রন ইজ ফান্ডামেন্টাল, নিউট্রনও নয়, প্রোটনও নয়, কিন্তু বইতে আমরা যেটা পড়বো যে দিস আর নোন অ্যাজ ফান্ডামেন্টাল পার্টিকলস। কি হচ্ছে দেখ, সায়েন্স তো একটা স্ট্যাটিক ব্যাপার নয়, সায়েন্স যত দিনের দিন এগোচ্ছে আমরা নতুন নতুন জিনিসকে ডিসকভার করতে পারছি, তো তার জন্য হয় কি স্টেটমেন্ট গুলো চেঞ্জ হতে থাকে। এটা কিন্তু একটা ডাইনামিক সাবজেক্ট, এটা কোনো মানে কনস্ট্যান্ট নয়, হতেই পারে তোরা মানে ইনফ্যাক্ট এটা জানিস যে গ্র্যাভিটেশন যেটা নিয়ে এত কথা বলা হয়, মনে করো যে গ্র্যাভিটেশন বলে সেইভাবে ব্যাপারটাই কিছু নেই। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে একটা ভারী জিনিস একটা হালকা জিনিস, যেখানেই তুই একটা ভারী জিনিস রাখবি হালকা জিনিসটা ওটার দিকে চলে যাবে। তো গ্র্যাভিটেশনের জন্য অ্যাকচুয়ালি কিছু হচ্ছে না, ভারী কিছু আছে বলে হালকাটা যাচ্ছে। তো এরকম চেঞ্জ হতে থাকে। তো যাই হোক, এখন আমরা ক্লাসের জন্য যেটুকু পড়বো যে subatomic particles or the fundamental particles are electrons, proton and neutron. And as we know, there is a nucleus in atom. Nucleus হচ্ছে একটা অ্যাটমের মধ্যে একটা ছোট ঘর, যেটার মধ্যে কারা থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রোটন is positively charged, neutron is neutral, আর ইলেকট্রন গুলো কিছু রাউন্ড অরবিটের মধ্যে ঘুরে, সার্কুলার অরবিট, দিস আর ইমাজিনারি অরবিট, এরকম কোনো রাস্তা নেই অ্যাটমের মধ্যে, দিস আর সাম ইমাজিনারি অরবিটস where the electrons rounds around the nucleus. So these orbits are known as shell also, shells or orbits. ঠিক আছে, আর একটা জিনিস যেটা যে নিউক্লিয়াসের মধ্যে যারা থাকছে এই যে পার্টিকেলস গুলো, these are known as nucleons. ওকে, তাহলে নিউক্লিয়ন কাকে বলছি, নিউক্লিয়াসের মধ্যে যে পার্টিকলস গুলো রয়েছে। সো ঈশানি, ক্যান ইউ টেল মি দ্য নেম অফ নিউক্লিয়ন্স? Ma'am, can you repeat? হুম, Ma'am, can you repeat again? হ্যাঁ, নিউক্লিয়ন্স কি এটা শুনতে পেয়েছো? হোয়াট ইজ নিউক্লিয়ন? Yes, ma'am. সো ক্যান ইউ টেল মি দ্য নেমস অফ নিউক্লিয়ন্স? Ma'am, electron and proton. ভেবে বল, নিউক্লিয়ন মানে কি বললাম? যেটা নিউক্লিয়াসের ভিতরে থাকে। ঠিক, তাহলে নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? From ম্যাম ইলেকট্রন। ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের ভিতর? হায় কপাল, এটা সরি সেই ম্যাম, যে neutron. একটা শর্টস আসে না, দেখি আমরা, एक बार में उन्होंने जिंदगी बदल दी, जज्बात बदल दी, दुनिया बदल दी, সেরকম ব্যাপার হয়ে যাচ্ছে। কি করে হবে এরকম হলে? Ma'am, neutron. রাইট, প্রোটন আর নিউট্রন এরা হচ্ছে একসাথে থাকবে।
কি ভাব, প্রোটন পজিটিভলি চার্জড আর নিউট্রন নেগেটিভলি চার্জড, ওই জন্য ওটা থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ ঠিকই কথা, প্রোটন ইলেকট্রন থাকলে আরো ব্যাপারটা ভালো হতো, কিন্তু সেটা হয় না। ইলেকট্রন বাইরেতে থাকে, ইলেকট্রন করা পাত্তা দেয় না, বলে তুই ছোটখাটো মানুষ বাইরে থাক, ও হালকা ফুলকা লোক বাইরেতে ঘোরাঘুরি করে। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন ভেতরে থাকে, and they are, that is why, because they are inside the nucleus, so they are known as nucleons. ওকে, এটা যেন ভুল না হয়। আচ্ছা, তাহলে as a whole what is the charge of nucleus? Ma'am, may I say? দাঁড়াও, ভেবে দেখ। I'm in neutral. ভেবে দেখ, এটা রয়েছে আমাদের নিউক্লিয়াস। ওহো, এটা মাঝে মাঝে আটকে যায় কেন? এটা আমাদের মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে You said charge of nucleus, রাইট, then positive. পজিটিভ। দেখো ভালোভাবে বুঝে নাও, নিউক্লিয়াসের মধ্যে কে রয়েছে? প্রোটন আর নিউট্রন, তাই তো? তাহলে এটা একটা প্রোটন রয়েছে which is পজিটিভ, আর রয়েছে আমার নিউট্রন, দ্যাট ইজ নিউট্রাল। তাহলে এরা দুজন যে জায়গায় থাকবে সেটার চার্জ কি হবে? পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, কি? Positive. পজিটিভ। দ্যাট ইজ ওয়াই চার্জ অফ নিউক্লিয়াস ইজ পজিটিভ। ঠিক আছে, বুঝে বুঝে পড়বি, কনসেপ্টটা ক্লিয়ার করবি, তোকে তাতে যে যেভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন করুক আনসার করতে পারবি বুঝে নিলে একবার। আর এর বাইরে, নিউক্লিয়াসের বাইরে ধর এটা রয়েছে আমাদের এরকম রাস্তায় ইলেকট্রন ঘুরে বেড়ায়, তো এইখানে ইলেকট্রন থাকছে। আর যে কোনো অ্যাটমের জন্য when it is neutral, when it is normal, at normal state, number of protons and electrons are equal. Electrons are negatively charged. তাহলে as a whole অ্যাটমটা কি হয়? পজিটিভ, নেগেটিভ or neutral? Neutral. Okay, so if someone asks you what is the charge of an atom, that will be neutral. Or what will be the charge of a nucleus? That will be positive. Clear এটা? Yes, ma'am. ঠিক আছে, Yes, বুঝে ma'am. নাও, নিজের মতন করে তাহলে লিখতে পারবে। উপাসনা ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, এবারে চলো দেখি। এবারে প্রশ্ন হচ্ছে যে ভালো কথা ম্যাম, এত তো এরকম করছি, কিন্তু এগুলো লোকে খুঁজে বের করলো কি করে যে এরকম প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে, হঠাৎ করে পাওয়া গেল কি করে? এদেরকে তো আমরা চোখে দেখতেই পাই না, তাহলে খুঁজে পাওয়া গেল কি করে? তো সেটাই আমরা পড়বো যে হাউ দিস সাবঅ্যাটমিক পার্টিকলস ওয়্যার ডিসকভার্ড। তো একদম প্রথমেই যে এক্সপেরিমেন্টের কথা পড়বো সেটা হচ্ছে আমাদের উইলিয়াম ক্রুক করেছিল। এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। কি করেছিল দেখ খুব ভালোভাবে, ইমেজটাকে আগে লক্ষ্য কর, বোধ জিনিস। এখানে একটা টিউব নেওয়া হয়েছে, এই যে একটা টিউব, এটা একটা গ্লাস টিউব। যে গ্লাস টিউবটাকে বলা হয় ডিসচার্জ টিউব, বিকজ এ কিছু ডিসচার্জ করে। কি ডিসচার্জ করে এখন আমরা জানি না, তো একটা ডিসচার্জ কিছু করে যেটাকে বলা হচ্ছে ডিসচার্জ টিউব। ভালো কথা। আর কি নিয়েছে? এখানে একটা এরকম ভ্যাকিউম পাম্প রয়েছে। ভ্যাকিউম করা মানে কি? দেখ, কোনো জায়গাকে ভ্যাকিউম করা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট উই ক্যান ক্রিয়েট আ ভেরি লো প্রেশার। কেন লো প্রেশার করছে? যাতে ভালোভাবে স্টাডি করতে। এয়ার প্রেশারটাকে কমিয়ে দেওয়া মানে নাম্বার অফ যে এয়ার পার্টিকলস সেটা খুব কমে যাবে। তোর প্রেশার বেশি মানে একসাথে হয়তো 50 জন রয়েছে, প্রেশার কমিয়ে দিলি হয়তো 5 জন হয়। তাহলে সেই 5টাকে আমি যখন কাউকে ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে চাইছি, আমার যত হালকা, যত ফাঁকা হবে জায়গাটা, স্টাডি করার সুবিধা হবে, সেই জন্য এটা করা হচ্ছে। তারপরে কি করা হলো? এখানে দুটো ইলেকট্রোডের মতন অ্যাড করা হলো, দুটো মেটাল রড দেওয়া হলো, অ্যান্ড সেই রডটাকে একটা ব্যাটারি, হাই ভোল্টেজ ব্যাটারির সঙ্গে কানেক্ট করা। তো যে রডটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড সেটার নাম হলো ক্যাথোড, যেটা পজিটিভের সঙ্গে কানেক্টেড সেটা হয়ে যাচ্ছে অ্যানোড। রাইট? এই অবধি প্রত্যেকে বুঝতে পেরেছো সেট আপটা? Yes, ma'am. Yes, ma'am. এরপরে কি করা হলো?
বোঝার জন্য যে কিছু হলে আমি বুঝবো কি করে, আমাকে তো চোখে দেখে ফার্স্টে কিছু বুঝতে হবে। সেই জন্য কি করেছিল ওরা, এই ক্যাথোডের এই সাইডটাতে মানে ধর এই দিকটাতে এরকম ভাবে একটা লেয়ার, একটা কোটিং করেছিল। মোস্টলি এটা জিঙ্ক সালফাইডের একটা কোটিং করেছিল, আবার অ্যানোডের এই দিকেও একটা কোটিং করেছে, যে দেখা যাক কিছু হয় কিনা। তো অ্যানোডের দিকে প্রথমে দেখলো যে ক্যাথোডের এই সাইডে এই দিকের যে জিনিসটা, ক্যাথোডের পিছনে যে আমাদের কোটিংটা রয়েছে ওখানে কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো তার মানে এদিকে কিছু হচ্ছে না, তো এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। বাট দে কুড অবজার্ভ আ গ্রিন গ্লো, গ্রিন কালারের একটা গ্লো। গ্রিন গ্লোটা হচ্ছে বিকজ যে ওরা জিনিসটাকে ইউজ করেছিল সেটার জন্য, জিঙ্ক সালফাইডের জন্য গ্রিন কালার হয়। একটা গ্লো করছে, একটা কিছু শ্যাডোর মতন তৈরি হচ্ছে and সেটা গ্লো করছে। তো ভাবতো শ্যাডো কেন তৈরি হয়? যখন কোনো জিনিস গিয়ে কোথাও ধাক্কা খায়, তোরা লাইট চ্যাপ্টার করছিস, তো লাইট যখন গিয়ে কোন একটা ওপেক অবজেক্ট রয়েছে যেখানে লাইট ট্রান্সফার মানে এখান থেকে ট্রান্সমিট করতে পারছে না, পাস থ্রু করতে পারছে না, তখন লাইট গিয়ে ওখানে ধাক্কা খায় আর একটা শ্যাডো কাস্ট করে। বিকজ অ্যাজ পার দ্য রে নেচার অফ লাইট আমরা ধরি যে লাইট সবসময় স্ট্রেট লাইনে যায়, তাই তো? রে নেচার অফ লাইট অনুযায়ী আমরা ধরবো। তো যখনই এটা আমরা কানেক্ট করলাম দেখছি একটা কিছু এখানে গ্লো করছে। তাহলে কি গ্লো করছে? আর শুধু তাই নয়, আরেকটাও ভালো অবজারভেশন ছিল। ওরা দেখলো যে যখনই আমি ব্যাটারিটাকে অন করছি, এইটা একটা সার্কিট, তোরা ইলেকট্রিসিটি পড়ছিস ক্লাস 8-এ, এই যে সার্কিটটায় এখানে ইলেকট্রিসিটি হচ্ছে, মানে এখানে পুরো কারেন্ট যাচ্ছে। সেটাকে বুঝবো কি করে? বোঝার জন্য ধর, আচ্ছা কারেন্ট যায় কিনা আমরা কি করে বুঝি? একটা হতে পারে এখানে সুচিস্মিতা একটা বাল্ব লাগিয়ে দিল, ম্যাম বাল্ব জ্বলবে তাহলে বুঝতে পারবো, এর একটা হতে পারে। আরেকটা হতে পারে যেটা ল্যাবেতে করা হয়, ল্যাবে তো দেখ সবসময় বাল্ব নিয়ে গিয়ে লাগানো হয় না, ল্যাবে যেটা করা হয় সেটা হচ্ছে অ্যামমিটার ইউজ করে। ল্যাবের লোকজন বড় লোক, ফান্ডিং পায়, অ্যামমিটার কিনে, মানে আমরা বাল্ব কিনবো, বাল্ব তো ঘরের লোকজন কেনে, আমরা অ্যামমিটার কিনবো, ভোল্টামিটার কিনবো। তো অ্যামমিটার কেনে, অ্যামমিটার একটা ইনস্ট্রুমেন্ট যেটা কারেন্ট কোথাও পাস হচ্ছে কিনা বোঝায়। হোয়াট ইজ দ্য ইউনিট অফ কারেন্ট? In SI unit, ampere. অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার থেকেই অ্যামমিটার কথাটা এসছে, যেটা কারেন্ট ফ্লো হচ্ছে কিনা ডিটেক্ট করতে পারে, সেটার জন্য অ্যাম্পিয়ার। যেমন দেখবি ভোল্ট, ভোল্ট থেকে এসছে ভোল্টামিটার, সেরকমই অ্যাম্পিয়ার থেকে এসছে অ্যামমিটার। তো এটার সাথে একটা এখানে অ্যামমিটারকে কানেক্ট করে দিল, আমি দেখলো যে অ্যামমিটারে যে ওখানে যে তোর নিডলটা থাকে সেটা ডিফ্লেক্ট করছে। ডিফ্লেক্ট করছে মানে কি, ওখানে সার্কিটটা আমার কমপ্লিট হচ্ছে, ওটাতে কারেন্ট পাস করছে। এবারে ভেবে দেখ, আমরা কিন্তু এখানে এয়ার প্রেশারটাকে ভীষণ লো করে দিয়েছি টিউবটার মধ্যে, আর কিছু নেই। তার মানে দুটো, এই যে ইলেকট্রোড ক্যাথোড আর অ্যানোড, এদের মধ্যে কোনো কানেকশন নেই, তাহলে সার্কিটটা কমপ্লিট হচ্ছে কি করে? মাঝখানটা তো ফাঁকা, ওদেরকে তো আমরা কোনো অ্যাটাচ করিনি কিছু দিয়ে। তখন প্রথম মাথায় এলো যে তার মানে নিশ্চয়ই এখানে একটা কিছু পাস করছে, একটা কিছু ডিসচার্জ হচ্ছে। এটা ইনিশিয়ালি বুঝতে পারা যায়নি যে ক্যাথোড থেকে মানে এটা ডাইরেকশনটা কি, ক্যাথোড টু অ্যানোড নাকি অ্যানোড টু ক্যাথোড, এটা কিন্তু প্রথমে বোঝা যায়নি। যার জন্য when they first time did that, they tried to use this screen beside every electrode, right behind cathode and behind anode. But in case of cathode they could not get any kind of glow, তো সেই জন্য আমি ক্যাথোডেরটাকে এখান থেকে ইরেজ করলাম এন্ড অ্যানোডের দিকেরটা লিখেছি। বাট ইনিশিয়ালি যখন করেছিল দুদিকে এরকম একটা স্ক্রিন দিয়েছিল। তো ক্যাথোড থেকে দেখলো অ্যানোডের দিকে কিছু একটা এখানে যাচ্ছে, একটা কিছু ডিসচার্জ হচ্ছে ফ্রম ক্যাথোড টুয়ার্ডস অ্যানোড, যেটা কি অ্যানোডে গিয়ে স্ট্রাইক করছে এন্ড একটা গ্রিন কালারের একটা গ্লো ক্রিয়েট করছে এই এটার ঠিক পিছন দিকে যে একটা কোটিং রয়েছে সেখানে। So as these were traveling from cathode towards anode, this was termed as cathode ray. ঠিক আছে? তো এই জন্য এটার নাম ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, and this was done by উইলিয়াম ক্রুক।
Ma'am, would you please repeat that the coating of zinc sulfide is done on which side? Towards the cathode or anode? বোঝার জন্য বলছি, প্রথমে এটা দুদিকেই করা হয়েছে, অন বোথ দ্য সাইডস ইট ওয়াজ ডান। বিকজ দেখ, শুরুতে তো আমি যখন একটা প্রথম তোরা এক্সপেরিমেন্ট করতে যাবি, তখন তো তোরা বুঝতে পারবি না না যে কোথায় হচ্ছে, তাহলে তোমাকে সব রকম ভাবে করতে হবে। তোরা কি করেছিল, ওরা ক্যাথোডের এদিকেও এরকম একটা জিঙ্ক সালফাইডের কোটিং দিয়েছিল, অ্যানোডের দিকেও দিয়েছিল। বাট ক্যাথোডের দিকে কোনো রকম গ্লো দেখতে পাইনি, অ্যানোডের দিকে ওটা দেখা দিয়েছে। তখনই বোঝা গেল যে অ্যাকচুয়ালি তার মানে যে ডিসচার্জটা হচ্ছে, যেটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে বেশি হচ্ছে, যার জন্য আমরা ওই গ্রিন কালারের গ্লোটাকে দেখতে পাচ্ছি। ওকে, Yes, ma'am. তো এটা হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। কে করেছিল? উইলিয়াম ক্রুক। তো তখনও কিন্তু এটা মানুষ জানতো না, এটা সায়েন্টিস্টরা জানতো না যে ইলেকট্রনই হচ্ছে রিজন যার জন্য ওই নেগেটিভ থেকে পজিটিভের দিকে কিছু যায়। তখন অব্দি ইলেকট্রন ডিসকভার হয়নি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ইলেকট্রন তখনও ডিসকভার হয়নি, শুধু জানে যে হ্যাঁ একটা কারেন্ট কিছু যায়, পজিটিভ আর নেগেটিভ এদের মধ্যে অ্যাট্রাকশন হয়, সেম চার্জ রিপেল করে, এইটুকু অব্দি জানে। কিন্তু চার্জ কি, অ্যাকচুয়াল কে চার্জের জন্য রেসপন্সিবল, সেগুলো কিন্তু জানে। তো এই যে এক্সপেরিমেন্টটা এটা করেছিল উইলিয়াম ক্রুক, সেটা এই ছোট করে এখানে লেখা রয়েছে, হোয়াট ইজ ডিসচার্জ টিউব, এয়ার প্রেসার কি, হি নেমড দ্য রেজ অ্যাজ ক্যাথোড। হলো, এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো নেক্সট যাই এবারে। নেক্সট যেটা থমসনও এই টেস্টটা এরকমই করেছে, কিন্তু থমসন কি করলো, একটু এখানে মডিফিকেশন। আমরা বুঝলাম যে হ্যাঁ এটা ক্যাথোড থেকে এদিকে অ্যানোড, ক্যাথোড টু অ্যানোডে যাচ্ছে, ভালো। কিন্তু আমরা কিন্তু তখনও জানি না যে এটা নেচারটা কি, ইজ ইট অ্যাকচুয়ালি আ নেগেটিভ রে অর আ পজিটিভ রে, সেটা আমরা জানি। তখন কি করলো থমসন, এখানে একটা ইলেকট্রিক্যাল ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলো, একদিকে পজিটিভ পোল আরেকটা দিকে নেগেটিভ পোল। দেখলো সেম এক্সপেরিমেন্ট, সেই ডিসচার্জ টিউব, সেই তোর এখানে একটা স্ক্রিন লাগানো হয়েছে, সেম এক্সপেরিমেন্ট, বাট দিস টাইম হি অ্যাপ্লাইড ইলেকট্রিক্যাল ফিল্ড and he observed that these rays are bending towards the positive pole of the electrical field. তাহলে কেউ একটা যদি পজিটিভের দিকে বেন্ড করে, তাহলে কি জানবো আমরা, সেটার নেচার কি হবে? ধর এরকম একটা রে যাচ্ছে, ঠিক আছে, কেউ নেই, কেউ না থাকলে ও এরকম সোজা বেরিয়ে যাচ্ছে। এদিকে আমি একটা পজিটিভ চার্জ দিয়েছি, এদিকে একটা নেগেটিভ, দেখছি ও সোজা না গিয়ে এদিকে বেরিয়ে। দেন হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য রে ইটসেলফ? পজিটিভের দিকে কে যাবে? অ্যানোড। অ্যানোড না, অ্যানোড ক্যাথোড ভুলে যা। পজিটিভের দিকে কে যাবে? পজিটিভ যাবে না নেগেটিভ যাবে? Negative, sir. নেগেটিভ যাবে। তাহলে এইটা সিম্পল এক্সাম্পল, আমাদের সিম্পল ভাবে ভাবতে হবে, তারপরে তো আমরা অ্যানোড ক্যাথোড এসব ভাববো। সিম্পল, যে দেখলে একটা পজিটিভ ফিল্ড, আগের দিনও তোদেরকে আমি দেখাচ্ছিলাম না যে এয়ার প্রেসারের যে এক্সপেরিমেন্টটা, কত সিম্পল এক্সপেরিমেন্ট, কিন্তু সেখান থেকে বোঝা যাচ্ছে যে এতটা এয়ার প্রেসার রয়েছে। তাহলে এরকে আমরা কি করে বুঝবো? এই যে এয়ার প্রেসারের চেঞ্জের জন্যই তো আজকে এই যে বলেছে না সামনের সপ্তাহে কি একটা সাইক্লোন আসবে, ব্যারোমিটারের রিডিং নেমে যাচ্ছে উঠে যাচ্ছে, সাডেন নেমে গেলে কি হয়, সাডেনলি যদি এবার রাইজ করে লেভেল কি হয়। তাহলে ভাব, ওই ছোট্ট অত সিম্পল এক্সপেরিমেন্ট, সেখান থেকে আজকে এত কিছু হচ্ছে। তো এটাও তাই, কি করলো, ভাবলো, থমসন এসে ভাবলো ঠিক আছে প্রুফ তো অনেক কিছুই করেছে, দেখি তো আমি একটুখানি এটার সাথে মডিফাই করে দিই, এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে। যেমনি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলো, দেখলো যে এই রেটা সোজা এরকম যাওয়ার কথা ছিল, গিয়ে এখানেতে গিয়ে গ্লো করার কথা, দেখলো হ্যাঁ গ্লো হচ্ছে, কিন্তু বেশিরভাগ রেটা এদিকে বেন্ড করে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে বুঝেছে? ডেফিনেটলি এখানেও ও একটা স্ক্রিন দিয়েছিল, সেই জন্য এদিকে গ্লোটা বেশি পেয়েছে। তো এটা থেকে বোঝা গেল যে দ্যাট মিনস ক্যাথোড রে আর অ্যাকচুয়ালি ইটস আ রে, ইটস আ
current, it's a flow of negatively charged particles. And Thomson তখন ওই নেগেটিভলি চার্জড পার্টিকেলস এর নাম দিল কি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে ক্যাথোড রে ডিসকভার করেছিল উইলিয়াম ক্রুক। থমসন বের করলো যে অ্যাকচুয়ালি ক্যাথোড রে, রে মানে কি, রে মানে অনেকগুলো পার্টিকেল ছোট ছোট তারা একসাথে যাচ্ছে গিয়ে একটা রে এর মতন তৈরি করছে, সেইটা কি, সেটা হচ্ছে ইলেকট্রন। সো ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড বাই থমসন। এটা কিন্তু কোয়েশ্চেন আসে যে হু ডিসকভার্ড ইলেকট্রনস, তো থমসন এটাকে ডিসকভার করেছিল। ঠিক আছে, যা যা বললাম ওগুলোই লেখা রয়েছে। He applied electric field and observed that cathode rays were bending towards the positive terminal, and same result when he applied magnetic field. তোরা যখন পড়বি দেখবি ইলেকট্রিক ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট or ইলেকট্রিক এফেক্ট অফ ম্যাগনেটিক কারেন্ট, যখনই কোনো জায়গার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায় সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আবার সেম ভাবে যদি কোনো জায়গায় খুব ম্যাগনেটিক ফিল্ড যায় সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, এটাকে ইনডিউসড এফেক্ট বলা হয়, এগুলো তোরা ফিজিক্সে পড়বি। তো দুটো দিয়েই ও দেখেছিল যে কি রেজাল্ট আসছে। বুঝতে পেরেছো এটা সবাই? Yes, ma'am. Yes, ma'am. ক্লিয়ার? জিনিসগুলোকে গল্পের মতন করে বুঝবি, তাহলে কি হবে, পড়তে গেলে ইন্টারেস্টও লাগবে আর ঝটপট পড়াটাও তৈরি হয়ে যাবে। হলো, নেক্সট দেখি এবারে। তাহলে ইলেকট্রন আমাদের ডিসকভার হয়ে গেছে। এবারে কোয়েশ্চেন আসলো যে আচ্ছা ইলেকট্রন তাহলে নেগেটিভলি চার্জড, ভালো কথা, কিন্তু আমি যখন কোনো জিনিসকে টাচ করছি, ধর আমি একটা গোল্ড বারকে টাচ করছি which is made up of lots of gold atoms and atoms have electrons, তাহলে আমার তো কারেন্ট লাগছে না, সেটা কেন হচ্ছে? তার মানে ওই ইলেকট্রনটা, ওর যে নেগেটিভ চার্জটা, ওটাকে ব্যালেন্স করার জন্য একটা নিশ্চয়ই পজিটিভ চার্জ রয়েছে। তখন এটা ওদের মাথায় আসে, তখন ওরা ভাবলো তাহলে এবারে কিভাবে পজিটিভ চার্জটাকে আমরা ডিসকভার করব। Now we know what is the name of that positively charged particle, that is proton. So proton discover করতে চাইলো কে, এরপরে আমাদের রাদারফোর্ড। আচ্ছা, তার আগে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা যে প্রপার্টিজ অফ ক্যাথোড রে। ঠিক আছে, এটা থেকেও কোয়েশ্চেন আসে, হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রপার্টিজ অফ ক্যাথোড রে। ফার্স্ট হচ্ছে কি, ক্যাথোড রেজ ক্যান আয়োনাইজ দ্য গ্যাসেস থ্রু হুইচ দে ট্রাভেল। মানে ধর এই যে গ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে ক্যাথোড রেটা, ইট ক্যান আয়োনাইজ, আয়োনাইজ করছে মানে কি, গ্যাসটাকে পজিটিভ নেগেটিভ এরকম করতে পারছে। আচ্ছা, আরেকটাও জিনিস, এই যে এক্সপেরিমেন্টটা করার পরে না, ওরা দেখেছিল যে দেখি তো ইলেকট্রোড গুলো তো তার একটা মেটাল দিয়ে তৈরি, তো let us change this metal, let us change the material of these electrodes, let us change the gas present inside the discharge tube, কিন্তু সবগুলো করেও ওরা একই রেজাল্ট পেয়েছিল। তো বোঝা গেল যে এই যে নেচারটা, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল নেচার, এটা কোনো গ্যাসের ওপরে, কোনো ইলেকট্রোডের ম্যাটেরিয়ালটা কেমন নিয়েছি তার উপর ডিপেন্ড করছে। ওকে, আচ্ছা, সো ক্যাথোড রে ক্যান আয়োনাইজ। নাম্বার 2, cathode rays consist of matter particles and possess energy by virtue of its mass and velocity. তার মানে এই যে পার্টিকেলস, এদের মধ্যে একটা এনার্জি রয়েছে, তাই জন্যই তোরা মুভ করছে, আর মুভ করলে যে এনার্জি লাগে সেটাকে আমরা কি বলি, কাইনেটিক এনার্জি। তো বেসিক্যালি এদের মধ্যে একটা কাইনেটিক এনার্জি রয়েছে। আর ফিজিক্সে যদি তোরা পড়িস, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? পড়েছিস কি এখন? আমি ঠিক জানি না। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। পড়েছিস? এখন বোধহয় পড়িসনি। আর ফর্মুলাটা জানি, বাট মানে অ্যাকচুয়াল ডেফিনিশনটা জানি না। ও, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে, মাস এন্ড ভেলোসিটি। তো মাস আর ভেলোসিটি, এই দুটো যদি কোনো একটা জিনিসের মধ্যে থাকে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তার থেকে তৈরি হবে। হলো, নেক্সট আসছে কি, থার্ড পয়েন্ট, ক্যাথোড রেজ ট্রাভেল ইন স্ট্রেট লাইনস। এটাও কিন্তু একটা প্রপার্টি। তো দেখ, স্ট্রেট লাইনে যাচ্ছে বলে কিন্তু ওটা শ্যাডো কাস্ট করতে পারছে।
Okay, so cathode ray always travels in a straight line. That is why cathode ray cast shadow of any solid object placed in their path. Next point key, ratio of charge to mass of the particles of cathode rays are always same. আমরা চার্জারটা তো charge by mass of the particles of cathode rays are always same. এই কটা property এখান থেকে অনেক সময় কোয়েশ্চেনে আসে। What are the properties of cathode rays? হলো, চলো নেক্সট দেখি এবার। নেক্সট কি দেখবো? নেক্সট হচ্ছে এবারে আরেকটা জিনিস এখান থেকে হয়েছিল ক্যাথোড রে এর পরেই, যেটা ডিসকভার হয়েছিল, দ্যাট ইজ অ্যানোড রে। অর কোথায় গেল অ্যানোড রে? অ্যানোড রে ব্যাপারটা কি? তখন এটাকে প্রথম যেরকম ইলেকট্রনকে প্রথমে ক্যাথোড রে বলা হয়েছিল, ইন দ্য সিমিলার ওয়ে প্রোটনস ওয়্যার ফার্স্ট টার্ম অ্যাজ অ্যানোড রে। এখানে কি করা হলো? সেম, দেখ ওই ডিসচার্জ টিউব নিয়েছি, ডিসচার্জ টিউব নেওয়ার পরে এখানে অ্যানোড রয়েছে আর ক্যাথোড রয়েছে, বাট দিস টাইম উই ইউজড আ পারফোরেটেড ক্যাথোড। মানে কি, ক্যাথোডটার মধ্যে কিছু ছোট ছোট পোর্স করা হলো, কিছু হোলস বানানো দেখার জন্য যে দেখি তো এবারে অ্যানোড থেকে কি কিছু আসছে ক্যাথোডের দিকে। আর কারণ আগের বার কিন্তু আমরা দেখ ওটা করে খুব একটা ভালো গ্লো কিছু দেখতে পাইনি, তো এবারে সেইটাকে আর একটু ভালোভাবে স্টাডি করার জন্য আমরা ক্যাথোডটাতে কিছু হোলস করে দিলাম, যে দেখা যাক এটা কিছু যায় কিনা। পরে এখানে আমরা দেখছি যে when we use this perforated cathode using the screen we could see a glow. বাকি সবটা এখানে সেম। আরেকটা জিনিস তোদের মনে হতেই পারে যে ম্যাম এটাতে কানেক্ট করলে এখানে কি কোনো ক্যাথোড রে হবে না? হ্যাঁ, এখানেও হবে, এখানেও আমার ক্যাথোড রেও থাকবে। তো এটাতে বেসিক্যালি যেহেতু বোঝানো হচ্ছে যে অ্যানোড রেটাকে আমরা বুঝতে পেরেছি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট মেনশন। আদারওয়াইজ ইউ উইল সি বোথ দ্য রেজ, মানে একদিকে ইলেকট্রন ফ্লো করবে আর একদিকে উল্টো দিকে আমার পজিটিভ চার্জ ফ্লো করছে। দিস এক্সপেরিমেন্ট ওয়াজ ডান বাই প্রোটন কে করেছিল? গোল্ডস্টিন। তো এটাকে গোল্ডস্টিন আমাদেরকে এই এক্সপেরিমেন্টটা করেছে, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, সো ইট ওয়াজ ডান বাই গোল্ডস্টিন. He used a perforated cathode to allow the passage of positive ray, positively charged particles, and he termed these as anode ray. এই যে প্রোটন, প্রোটন নামটা কিন্তু করেছিল রাদারফোর্ড। অনেকের এটা ভুল ধারণা থাকে যে প্রোটন ওয়াজ ডিসকভার্ড বাই রাদারফোর্ড, বাট নো, proton was not discovered by Rutherford. এটা চার্জ হচ্ছে না না তো। Proton was named as proton by Rutherford, but it was discovered by Goldstone. ঠিক আছে, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। Who discovered what? কোয়েশ্চেন আসে এখান থেকে, যতই অপছন্দ হোক আর যতই। ম্যাম অ্যানোডের দিকে যে রেটা, আই মিন ক্যাথোডের দিকে যে রেটা আসছে সেটা কেন আসছে? আই মিন যখন কি বলবো, যখন ক্যাথোড রে এক্সপেরিমেন্ট হচ্ছিল তখনও তো অ্যানোডের দিকে রেটা আসছিল, দেন হোয়াই নট হিয়ার? ওটাই তো বললাম যে এখানেও বিকজ ইট ইজ পারফোরেটেড। হ্যাঁ পারফোরেটেড করা হচ্ছে, কারণ এখানে তোর গ্লোটাকে অতটা ভালো স্টাডি করা যাচ্ছিল না, তার জন্য পারফোরেট আমরা করলাম যাতে আরেকটু বেটার ভাবে স্টাডি করা যায়, সেটার জন্য করা হয়েছে এখানে। ঠিক আছে, তো আর আরেকটা যেটা বললাম যে উল্টো দিকটাও কিন্তু হচ্ছে, এখানে কিন্তু ক্যাথোড রেও যাচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই আগের যে এক্সপেরিমেন্টটা যেটা আমার ক্রুক করেছিল এই আগেরটাতে, এখানেই যদি আমরা আরেকটা এই ক্যাথোডটাকে যদি আমরা পারফোরেটেড করে দিতাম না, তাহলে কিন্তু এখানেই আমরা অ্যানোড মানে অ্যানোড রেটাকেও ডিটেক্ট করতে পারতাম, কিন্তু ভাগ্যিস ওরা ইউজ করেনি, তাই জন্য একটা একটা করে জানতে পেরেছে, না হলে কোনোটাই জানতে পারতাম। হলো, আচ্ছা এখানেও আরেকটা কথা বলে দেওয়ার, সেম ভাবে যেভাবে ওরা নেচারটাকে ডিটেক্ট করলো ক্যাথোড রে, ইন দ্য সিমিলার ওয়ে they used electric field and magnetic field to identify the property of this positively charged rays.
তো এখানে দেখলো যেদিকে নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ পোল রয়েছে সেদিকে বেন্ড করছে। তার মানে দিস অ্যানোড রে আর অ্যাকচুয়ালি পজিটিভ ইন নেচার। ঠিক আছে, এটা এখানে দেখানো নেই, মানে ধরে নে এইরকম করলো, এইদিকে একটা পজিটিভ দিয়ে দিয়েছে আর এদিকে একটা নেগেটিভ ফিল্ড অ্যাপ্লাই করে দিয়েছে। তাহলে অ্যানোড রে নেচার কি? পজিটিভ। তার মানে রেটা এদিকে বেন্ড করবে। ঠিক আছে, তো দুটো জিনিস থেকে এখান থেকে বোঝা যাচ্ছে। এই অবধি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। চলো নেক্সট দেখি এবার। আচ্ছা, সেম যে কথাগুলো বলেছি ওটাই বলা রয়েছে এখানে। এরপরে তাহলে আমাদের প্রোটন ডিসকভার হয়ে গেল, ইলেকট্রন ডিসকভার হয়ে গেল। এবারে থমসন ভাবলো আর বসে থাকা যাবে না, এবারে আমাকে একদম অ্যাটমিক মডেল নিয়ে চলে আসতে হবে। প্রোটন পেয়ে গেছি, ইলেকট্রন পেয়ে গেছি, আমি সবার আগে অ্যাটমিক মডেল বের করে দেবো বলে থমসন যে মডেলটা দিল, এই মডেলটার নাম হচ্ছে প্লাম পুডিং মডেল অর ওয়াটারমেলন মডেল। বললো কি, যে পুরো এই যে পুডিংটা, একটা পুডিং বা ধর একটা ওয়াটারমেলনের যে পুরো যে শেলটা থাকছে দ্যাট ইজ পজিটিভলি চার্জড। তার মধ্যে নেগেটিভলি চার্জড এই পার্টিকেলস গুলো এমবেডেড রয়েছে, ঠিক যেরকম সিডস থাকে ওয়াটারমেলনের, বা একটা প্লাম পুডিং এর মধ্যে ধর আমাদের যেই কিশমিশ যা কিছু আমরা দিই, বাদাম টাদাম এরকম যে নাটস, মানে নাটস বল, তোর এগুলো ড্রাই ফ্রুটস যেগুলো থাকে সেইগুলো হচ্ছে ইলেকট্রন, বলে এইরকম একটা মডেল প্রপোজ করে। সো দিস প্লাম পুডিং মডেল অর ওয়াটারমেলন মডেল, এটা থমসন দিয়েছিল, যেটা কি হলো, ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড, এটাকে ডিক্লাইন করে দেওয়া। কিন্তু এটাকে এখনো অব্দি পড়া হয়, বিকজ দিস ওয়াজ দ্য ফার্স্ট মডেল অন অ্যাটমিক স্ট্রাকচার, সেই জন্য এটাকে পড়া হয়। ঠিক আছে, তো পুরো স্ফিয়ারটা এখানে পজিটিভলি চার্জড, আর নেগেটিভ চার্জ গুলো মনে করা হলো কি এমবেডেড রয়েছে একটা একটা করে। ওকে, পরেরটাতে যাই। চল নেক্সট ওয়ান। নেক্সট এবারে আসছে রাদারফোর্ড বললো যে ঠিক আছে, থমসন তো পারলো না অ্যাটমিক মডেলটা বলতে, ও তো তরমুজ প্লাম পুডিং এ সমস্ত বলে দিল, হলো না। এবারে আমি দেখি, আমি নিউক্লিয়াস বের, মানে আমি অ্যাটমিক মডেল বের করবো যে কিভাবে প্রোটন রয়েছে, কিভাবে ইলেকট্রন রয়েছে। আই উইল টেল দেম দ্য কনফিগারেশন। এই বলে রাদারফোর্ডের কিন্তু অ্যাকচুয়াল ইচ্ছে ছিল অ্যাটমিক মডেলটা বের করা, ইলেকট্রন প্রোটনের অ্যারেঞ্জমেন্টটাকে দেখ। কিন্তু কি ভালো ভাগ্য ওনার, উনি বের করে ফেললেন নিউক্লিয়াস। উনি ডিসকভার করে ফেললেন যে অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস বলে কোনো একটা জিনিস আছে। হোয়াট হি ডিড, এখানে একটা অ্যালফা পার্টিকেল এমিটার রয়েছে। এবারে অ্যালফা পার্টিকেল কি, এই যে অ্যালফা বিটা গামা, এগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ কিছু আহ মানে রেডিও অ্যাক্টিভ কিছু পার্টিকেলস, কিছু রে, যেগুলো রেডিও অ্যাক্টিভিটিতে তোরা পড়বি। এখানে সোজাভাবে বোঝার জন্য অ্যালফা পার্টিকেল হচ্ছে 2He4+, মানে 4 2+। একটা হিলিয়াম, আমি যদি তোকে সিম্পল হিলিয়ামের কথা বলি, হিলিয়ামকে কেমন দেখতে হয়, 2He4, তাই তো? তাহলে এই হিলিয়ামটার মধ্যে আমার নাম্বার অফ ইলেকট্রন কটা, কটা ইলেকট্রন আছে আর কটা প্রোটন আছে এটার মধ্যে? দুটো প্রোটন এন্ড দুটো ইলেকট্রন। সবাই একমত নাকি অন্য কিছু মনে হচ্ছে? ইয়েস ম্যাম, দুটো ইলেকট্রন। আচ্ছা, আরেকটা তো আমি লিখতে ভুলে গেছি, নিউট্রনও আছে এর মধ্যে। তো একদম ঠিক, দুটো প্রোটন, দুটো ইলেকট্রন, দুটো নিউট্রন। তো এইটা থেকে যদি আমরা ধর দুটো ইলেকট্রনকে রিমুভ করে দিতে পারি, তাহলেই আমার তৈরি হবে কি 2He2+, বা সিম্পলি He2+, তাই তো? He2+, এটা তৈরি হবে। সেটা কি এরকম ভাবে লেখা হয় 2He4 2+, যেটা বোঝায় যে এটা এমন একটা হিলিয়াম অ্যাটম যার মধ্যে কোনো ইলেকট্রন নেই, শুধুমাত্র প্রোটন আর নিউট্রন রয়েছে। ঠিক আছে, কোনো ইলেকট্রন নেই। মনে করে দেখ, তখনও কিন্তু নিউট্রন ডিসকভার্ড হয়নি।
তো বেসিক্যালি ওরা এটা করছে শুধুমাত্র প্রোটন প্রোটন রয়েছে 2He4 2+ এই আলফা পার্টিকেল এটা দিয়ে ওকে বম্বার্ড করছে। কি নিয়েছে এখানে একটা ডিটেক্টিং স্ক্রিন নেওয়া হয়েছে যে ব্লু কালারের, আর এটা একটা গোল্ড ফয়েল নেওয়া হয়েছে। না ওয়াই গোল্ড ফয়েল, এটাও একটা কোয়েশ্চেন আসে। যদি তোদের মনে থাকে ছোটবেলার পড়া, হুইচ ইজ দ্য মোস্ট ম্যালিয়েবল মেটাল, কি বলি আমরা? গোল্ড। মানে গোল্ড থেকে সব থেকে পাতলা একদম থিন একটা শীট পাওয়া যায়। আমি একটা অ্যাটমিক লেভেলে গিয়ে স্টাডি করতে চাইছি, তাহলে ভাব আমি যদি একটা বড় গোল্ড বার নিই, কত গোল্ডের অ্যাটম আছে তার মধ্যে। তাহলে সেটা নিলে আমি তো একটা অ্যাটমকে গিয়ে স্টাডি করতে পারবো না। সেই জন্য আমি চাইছি ওটাকে যতটা সম্ভব পাতলা একদম, মানে সেই হয় না যারা হিস্টোলজিতে যেমন করা হয় যে থিন সেকশন করা হয় টিস্যু, সেই রকমই এখানে একদম অ্যাটমিক লেভেলে পৌঁছানোর জন্য এরকম পাতলা করে নেওয়া, নিয়ে ওইটাকে একটা অ্যালফা পার্টিকেল দিয়ে বম্বার্ড করছি। বম্বার্ড করছি মানে কি, দুটোকে স্ট্রাইক করানো হচ্ছে, ধাক্কা লাগানো হচ্ছে। এটার পরে কিছু অবজারভেশন আসলো যেটা এই স্ক্রিনটাতে ডিটেক্ট হচ্ছে। এই যে দেখছিস অ্যারো গুলো, এই অ্যারো গুলো বোঝাচ্ছে যে ওখানে কোনো একটা পার্টিকেল বেরিয়েছে, যে পার্টিকেল গুলো গিয়ে এই স্ক্রিনটাতে গিয়ে স্ট্রাইক করেছে, করে একটা গ্লো তৈরি করেছে। তো দেখ এখানে, এখান থেকে এবারে এইটা হলো ওর এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট থেকে এবারে কি কি এখানে আমরা অবজারভেশনস এন্ড তার কিছু ইনফারেন্স ড্র করতে পারছি, সেটা আমরা এখানে দেখি। ইনফারেন্স গুলো কি কি? এইটা হচ্ছে সোজা ভাবে যেরকম বইতে থাকে সেরকম ভাবে এটা রয়েছে। সো বিম অফ আলফা রেস, একটা পুরো অনেকগুলো এরকম যখন পরপর লাইটের রে থাকে সেটাকে আমরা বিম বলে থাকি, যাই বিম অফ সানলাইট ওরকমই। সো বিম অফ আলফা রেস, এখানে একটা অ্যাটম রয়েছে, ধরে নাও একটা গোল্ডের অ্যাটম আমরা ধরে নিয়েছি। তো দেখছি কি আনডিফ্লেক্টেড আলফা পার্টিকেলস, যেটা একদম সোজা রাস্তায় বেরিয়ে গেছে, এরকম কোনো রকম ডিফ্লেকশন নেই, একদম সোজা। ধরো আমি একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, আমার কোনো অবস্ট্রাকশন নেই, একদম সোজা বেরিয়ে গেল, সেরকম ভাবে। কিছু জন আছে যারা এরকম সোজা যাচ্ছিল মনের আনন্দে, এমন ধাক্কা খেয়েছে একদম পুরো 90 ডিগ্রি, সরি নট 90 ডিগ্রি, 180 ডিগ্রিতে ব্যাক করেছে। কিছু একদম এরকম ভাবে, মানে এমন জোরে ধাক্কা খেয়েছে, ভাব তুই রাস্তা দিয়ে যাচ্ছিস একদম সোজা গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা, অটোমেটিক্যালি নিউটনের থার্ড ল অনুযায়ী তুই এরকম ভাবে পিছিয়ে আসবি। ঠিক আছে, বুঝতে না পারলে কালকেই বেরিয়ে ধাক্কা খেতে পারবি, কোনো প্রবলেম নেই। তোরম ভাবে তোরা যত ভারী জিনিসের সঙ্গে ধাক্কা খাবি ততটা এরম পিছিয়ে আসবে। আর কি হলো, কিছু দেখা গেল যে ধাক্কা খেয়েছে কিন্তু অল্প ডিফ্লেক্ট করে এরকম ভাবে বেরিয়ে গেছে, এই যে স্মল ডিফ্লেকশন। তিনটে অবজারভেশন ছিল, একটা হচ্ছে আনঅ্যাফেক্টেড অর আনডিফ্লেক্টেড আলফা পার্টিকেলস, যার নাম্বারটা অনেক বেশি। কিছু রয়েছে যেগুলো স্মল ডিফ্লেকশন হয়েছে, আর একদম কম আছে যেখানে স্ট্রং ডিফ্লেকশন। তো এইটা থেকে কি কি অবজারভেশন? ফার্স্ট ওয়ান, most of the alpha particles went straight. That means mostly the atom is made up of empty space. মানে ধর একদম ময়দানে হাঁটছি, ফাঁকা রাস্তা, কোনো দিকে ডিফ্লেক্টেড হবে না, একদম ফাঁকা রাস্তায় আমি হেঁটে যাচ্ছি। নাম্বার টু, ডিফ্লেকশন অফ a new of few particles. The few particles যারা ডিফ্লেক্টেড হচ্ছে তার মানে কি, যে একটা হেভি অ্যান্ড পজিটিভলি চার্জড মাস ইনসাইড অ্যাটম এটা আছে। হেভি কেন? ভাব তোর সামনে একটা পিঁপড়ে রয়েছে, পিঁপড়েকে আমরা দেখতেও পারবো না, ধাক্কা তো দূরের কথা, পিঁপড়ের ওপর দিয়ে আমরা চলে যাব। কিন্তু যদি একটা ঘোড়া, হাতি, গাছ, কোনো মানুষ কেউ থাকে, আমরা ধাক্কা পাবো। একটা যদি কুকুর বেরোলে আমরা ধাক্কা খাই না, আমরা ভয় পেয়ে যাই, কারণ মনে হলে আমাদের কামড়ে দেবে। তো ভারী জিনিস হতে হবে, ইট শুড বি হেভি, অনলি দেন উই ক্যান বি ডিফ্লেক্টেড, তবে তো গিয়ে আমি বাউন্স ব্যাক করবো, তাই তো। পজিটিভ চার্জ কেন? ভেবে দেখ, আমরা কিন্তু আলফাকে নিয়ে করছি, দ্যাট ইজ 2He4 2+। যদি নেগেটিভ হতো এই ভিতরের জিনিসটা, ধরে নে এইখানে এটা যদি নেগেটিভ হতো, তাহলে তো ওর কাছে খুব আনন্দ, পজিটিভ আসছে আমার কাছে, তাহলে ও ধাক্কা মারতো না, তাই না? তাহলে পজিটিভ আছে অ্যান্ড হেভি আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ বিং ডিফ্লেক্টেড। নাম্বার থ্রি, only few particles bounced back, মানে ওরা একদম বাউন্স ব্যাক করছে, তার মানে এই যে ভারী জিনিসটা সেটা একদম মাঝখানে রয়েছে।
মানে খুব সোজা ভাবে যদি তোরা একটা ইমাজিন করতে পারিস, ধর এখানে একটা লাইট পোস্ট রয়েছে, রাস্তায় যেমন থাকে, আমরা হাতে করে ফোন নিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছি, ঠিক আছে, এইটা আমার রাস্তা, বেশিরভাগ জায়গাটা ফাঁকা, যে এখান থেকে পাস করে গেল, নো ডিফ্লেকশন। উপাসনা এখান থেকে যাচ্ছে, সাইড দিয়ে একটু ধাক্কা খেলো, একটু ধাক্কা লাগলো, মাথায় টাং করে লাগলো, লেগে এইখান থেকে বেরিয়ে চলে গেল। আর ঐশানী একদম সোজা গিয়ে ধাক্কা মেরেছে। ঐশানী টমের মতন একটা তো এখানে হবেই, তারপরেও পিছন দিকেও চলে আসে। তো এইটা থেকে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা, তার মানে রাস্তার মাঝখানে আমার, ধর তোদের চোখটা বাঁধা রয়েছে, আমি বুঝতে পারছি যে তার মানে রাস্তার মাঝখানের দিকে কোথাও একটা কি রয়েছে, আমার ওই পার্টিকেলটা রয়েছে, তার যে ভারী জিনিসটা, ইলেকট্রিক পোস্টটা রয়েছে। তো এইভাবে এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে হেভি মাস, পজিটিভলি চার্জড মাস দ্যাট ইজ কনস্ট্রিক্টেড ইন দ্য সেন্টার, পুরোটাই ছড়িয়ে কিন্তু নেই, সেন্টারের জায়গাতেই রয়েছে, কারণ দুটো পাশ থেকে স্ট্রেট মানুষ বেরিয়ে যাচ্ছে, যারা আরেকটু এগিয়ে আসছে তারা স্লাইটলি ডিফ্লেক্টেড হচ্ছে, আর অ্যাকচুয়াল ডিফ্লেকশন, অ্যাকচুয়াল বাউন্সিং ব্যাকটা হচ্ছে কোথায়, একদম সেন্টারে, মিডল। তাহলে এইটা থেকে ওরা এই অ্যাটমের স্ট্রাকচারটা পেল, বা নিউক্লিয়াসের কথা জানতে। এখনো অ্যাটমিক স্ট্রাকচার হয়নি, বিকজ এখন কিন্তু দেখ, আমরা কিন্তু ইলেকট্রনকে নিয়ে কিছু করছি না, আমরা প্রোটনকে নিয়ে ভাবছি, ঠিক আছে। তো এইটা নিউক্লিয়াস ডিসকভার করে ফেলেছিল রাদারফোর্ড। ইলেকট্রনকে কিন্তু কোথাও এখনো বসাতে পারে, শুধু প্রোটনকে বেরোচ্ছে। তাহলে এখন বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা অ্যাটম, যেই অ্যাটমের মধ্যে এই যে ভিতরের পোর্শনটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। তো যখন আমরা কোন একটা, আর এটা পুরো পরিষ্কার করে দিয়ে বললে সুবিধা হবে, এই ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে নিউক্লিয়াস, নট নিউট্রন, নিউক্লিয়াস। আমি যখন পজিটিভ চার্জকে পাঠাচ্ছি, এরা বেরিয়ে গেল, যারা একদম মাঝখানটায় গিয়ে ধাক্কা খাচ্ছে, ওরা এইখানে গিয়ে ধাক্কা খাচ্ছে, ভারী জায়গাটায় গিয়ে ধাক্কা খাচ্ছে, বিকজ পজিটিভ পজিটিভ রিপালশন হচ্ছে, আর বাকিগুলো বেরিয়ে যাচ্ছে। সো দিস ওয়াজ দ্য নিউক্লিয়াস। এটাকে ডিসকভার করেছিল কে? রাদারফোর্ড। ঠিক আছে, এই অবধি বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ওকে, ma'am. কোনো কোনো কনফিউশন, কোয়েশ্চেন কিছু? ঠিক আছে, নেক্সট দিন, আচ্ছা, রাদারফোর্ড এরকম একটা মডেল দিয়েছিল, ঠিক আছে, উনি যেটা বুঝেছিলেন যে মাঝখানটা দেখ একটা হেভি অ্যান্ড অনেকগুলো পজিটিভ চার্জ একসাথে রয়েছে, মাঝখানের জায়গাটাতে নেগেটিভ চার্জ গুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ উনি তো অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জের ব্যাপারে কিছু বলতে পারেননি, তো উনি ধরে নিয়েছিলেন যে হ্যাঁ এরকম চারিদিকে হয়তো ছড়িয়ে রয়েছে। তো দিস মডেল ওয়াজ প্রপোজড বাই রাদার। পরে আমরা দেখবো যে না, এই মডেলটাও ভুল, এরকম হয় না, what we now know, but how it was discovered that we have to learn. ওকে, চলো আজকের এই অবধি। নেক্সট দিন আমরা দেখবো নিউট্রন কিভাবে ডিসকভার্ড হয়েছে, বিকজ নিউট্রন কিন্তু সবার লাস্টে ডিসকভার্ড হয়েছে। তো নেক্সট দিন আমরা নিউট্রনের ডিসকভারি দেখবো, তারপরে পুরো অ্যাটমিক মডেলকে দেখবো কিভাবে করা হয়, তারপরে আরো টুকটাক জিনিস। তো খুব ভালোভাবে এটা পড়বে। আর ঠিক আছে, তোদেরও ক্লাস আছে, আমারও ক্লাস রয়েছে সামার ক্যাম্পের। আজকে এখানে এন্ড করছি। ওকে, চলো, গুড নাইট। Bye, ma'am. Yes, ma'am. বাই, গুড নাইট, Bye, ma'am. গুড নাইট, গুড নাইট, টাটা।